পরপর 6 সপ্তাহ ডাউন ট্রেন্ডের পর আমরা লাস্ট সপ্তাহে একটা পজিটিভ ট্রেন্ড দেখতে পেয়েছি। উইকলি ক্যান্ডেল যদি দেখা হয় তাহলে দেখা যাবে যে উইকলি যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে গত সপ্তাহে সেইটা তার আগের রেড ক্যান্ডেলের থেকে বেশ কিছুটা বড়। তো এটা একটা পজিটিভ সিম্বলকে সিগনিফাই করে। এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তীকালে অর্থাৎ আগামী কাল থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সেখানে কি মার্কেট পজিটিভ ট্রেন্ডে থাকবে নাকি নেগেটিভ ট্রেন্ডে থাকবে, ইকোনমির আউটলুক কি বলছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার জন্য আজকের এই ভিডিও। ওয়েলকাম টু স্টক 24 এর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেনলি তিনটে বিষয়ের উপর বেস করে আমার মনে হয় যে স্টক মার্কেট আগামী সপ্তাহ থেকে বেশ কিছুদিন একটা বড়সড় বুল রানের দিকে যেতে যাচ্ছে। যে তিনটে রিজন সেগুলো হলো, প্রথমত 15ই আগস্টে প্রধানমন্ত্রী জিএসটি কাউন্সিল নিয়ে যে ঘোষণা অর্থাৎ জিএসটি রিফর্ম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এসএনপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়ারের যে রেটিং এজেন্সি ইউএসএ, যেটা ওয়ার্ল্ডের টপ রেটিং এজেন্সির মধ্যে একটা, তারা 14 বছর পর ইন্ডিয়ার রেটিংকে উন্নত করেছে এবং তাদের আউটলুককে উন্নত করেছে। এবং 3 নম্বর হলো যে আলাস্কায় রাশিয়ার সাথে ইউএসএ ইউক্রেনকে নিয়ে যে যুদ্ধ নিয়ে যে কথা চলছে তার একটা পজিটিভ আউটলুক। তো আমি ধীরে ধীরে তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করবো। হয়তো ভিডিওটা একটু বড় হবে, তো যাদের মনে হচ্ছে যে ভিডিওটা দেখা উচিত তারা ডেফিনেটলি দেখো, যা মনে হচ্ছে দেখা উচিত নয় এগুলো কিন্তু শর্ট টার্মের কথা আমি বলবো না, ডেফিনেটলি আমি লং টার্মের জন্য কথাগুলো বলবো, কাজে আশা করি তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমি যে ব্যাপারটা নিয়ে আসবো সেটা হচ্ছে যে ইউএসএর সাথে রাশিয়ার আলাস্কায় যে বৈঠক হয়েছে, যেখানে ইউক্রেনকে সাথে নিয়ে যে বৈঠক হয়েছে তার ইম্প্যাক্ট আমরা দেখেছিলাম। যে রাশিয়ার সাথে ইউএসএ যখন বৈঠক হয় তার আগে ইউএসএ বলেছিল যে যদি এই বৈঠক ফলপ্রসূ না হয়, যদি সিজফায়ারের মতো সিচুয়েশন না তৈরি হয়, তাহলে ভারতের উপর আরও অ্যাডিশনাল ট্যারিফ চাপতে পারে, তার কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। তো যে পরিমাণ যে আউটলুক এসছে এই বৈঠকের পরে, তাতে মনে হয় না যে ভারতের উপর আরও কিছু অ্যাডিশনাল ট্যারিফ যোগ হতে পারে। অর্থাৎ যে 25% ট্যারিফ 50% ট্যারিফ চলছে, 25% চলছে নর্মাল রেসিপ্রোকাল ট্যারিফ হিসেবে, আর 25% এক্সট্রা ট্যারিফ চলছে রাশিয়ার কাছে তেল কেনার জন্য। আমার মনে হয় এই 50% ট্যারিফই সাস্টেন করবে, অথবা বেস্ট কেস হতে পারে যে এই 50%-এর মধ্যে যে অ্যাডিশনাল 25% ট্যারিফ সেটা হয়তো রিমুভ হয়ে যেতে পারে, যেটার জন্য মার্কেট কিন্তু অনেকটা এক্সপেক্ট করছে রিমুভ হয়ে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে বৈঠকটা হয়েছে সেই বৈঠকটা হয়তো প্রপার কোনো সলিউশন আসেনি, বাট স্টিল কিন্তু একটা সলিউশন আসতে যাচ্ছে। হয়তো সিজ ফায়ার একটা সিচুয়েশন তৈরি হবে, বা ল্যান্ড এদিক ওদিক হয়ে একটা এমন একটা সিচুয়েশন তৈরি হবে যেখানে এই রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধটা কিছুটা হলেও স্থিমিত হতে পারে বা থেমে যেতে পারে। তো ওভারঅল এটা ভারতের জন্য ভালো নিউজ হতে যাচ্ছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে এসএনপি রেটিং। যদি কোনো রেটিং যখন আমরা দেখবো, যে কোনো রেটিং এর ক্ষেত্রে দুটো মেন জায়গা থাকে, এক রেটিং ইটসেলফ মানে কি রেট করা হচ্ছে, 2 নম্বর আউটলুক কি হচ্ছে। তো যদি আমরা এসএনপি রেটিং দেখি তাহলে এসএনপি রেটিং BBB- থেকে BBB তে হয়েছে। তো তার মানে হচ্ছে যে BBB- হচ্ছে নন ইনভেস্টেবল, মানে যেখানে ইনভেস্ট করা যায় না, সেখান থেকে যে রেটিংটা এখন এসছে সেটা হচ্ছে যে লোয়ার মিডিয়াম গ্রেড এসছে, মানে ইনভেস্ট করা যেতে পারে। তো এই রেটিং এসছে, এবং সব থেকে বড় কথা যে এর যে আউটলুকটা সেটা কিন্তু পজিটিভ আউটলুক মানে হচ্ছে যে পরবর্তীকালে হয়তো এই রেটিংটাই রাখা হবে বা এর থেকে বেটার কোনো রেটিংয়ে আসতে পারে, এটা কিন্তু বলা হয়েছে, মানে আউটলুক দেওয়া হয়েছে। কাজে দুটো দিক থেকে আমরা দেখতে পারি যে একটা রেটিং যেমন উন্নতি হয়েছে সেরকম আউটলুক কিন্তু উন্নতি হয়েছে। এর ফলে কি পজিটিভ সাইড আসতে পারে, প্রথমত ভারতের রেটিং ভালো হওয়া মানে হচ্ছে যে বিদেশি বিনিয়োগ ভারতে আসতে পারে। মানে ভারতের রেটিং ভালো হওয়া মানে হচ্ছে ভারত যদি কারো কাছে ধার করে তাহলে সেই ধার শোধ দিতে পারবে তাড়াতাড়ি এবং ভালোভাবে, মানে শোধ দেওয়ার ক্যাপাবিলিটি আছে, দ্যাট ইজ রেটিং হচ্ছে শোধ দেওয়ার ক্যাপাবিলিটি আছে। এর ফলে 2-3টে জায়গায় খুব ভালো প্রভাব পড়ে। প্রথমত হচ্ছে যে ভারতে এফআইআই ফিরে আসতে পারে, মানে বিদেশি বিনিয়োগ ভারতে আসতে পারে, কারণ ভারতের মার্কেট রেটিং উন্নতি হওয়ার পরে ভারতের মার্কেট ইকোনমিক্যালি অনেক স্ট্রং, এইটা কিন্তু সিগনিফাই করে। এবং এটা বলেওছে অলরেডি, এসএনপি বলেছে যে ইন্ডিয়ান ইকোনমি খুব স্ট্রং। কোভিডের সময় ইন্ডিয়ান ইকোনমি যেভাবে নিজেকে সামলেছে সেটা কিন্তু যথেষ্ট দেখার মতো। এবং সব থেকে বড় কথা, ব্রডার ইকোনমি অর্থাৎ ম্যাক্রো ইকোনমিক যে সিচুয়েশনগুলো রয়েছে, সেখানে ইনফ্লেশন থেকে শুরু করে জিডিপি পর্যন্ত সবকিছু যথেষ্ট স্টেবল। কাজে ইন্ডিয়ান ইকোনমি কিন্তু স্টেবিলিটির দিকে যাচ্ছে, কোনো সন্দেহ নেই। কাজে এফআইআই কিন্তু এখানে ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে যে রেটিং এজেন্সি যদি রেট যদি বেশি হয়, রেটিং যদি ভালো হয়, তাহলে অনেক কম টাকায় লোন পাওয়া যায়। অর্থাৎ ইন্ডিয়া যে পরিমাণ বড়োয়িং করে, এই বড়োয়িংয়ের পরিমাণটা বেশি হবে, লোনের পরিমাণটা কম হবে, যার ফলে আমাদের ফিসকাল ডেফিসিট কমতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমি বা যে কোনো দেশের ইকোনমির জন্য খুব ভালো একটা সংবাদ। আর 3 নম্বর হচ্ছে বন্ড ইয়েল্ডের ক্ষেত্রে যখন ভারত যখন বন্ড করবে, মানে কি বলবো, বন্ড যখন পাবলিশ করবে, যখন অন্যান্য দেশ বন্ড কিনবে, সেখানে বন্ডের ইন্টারেস্ট পেমেন্টটাও কম হবে। মানে ভারত যখন বন্ড বিলি করছে তখন ভারতকে কম ইন্টারেস্ট দিতে হবে, কারণ এটাই নিয়ম। যখন ইকোনমি স্টেবল হয় তখন বন্ডের ইন্টারেস্ট কম হয়। তার মানে হলো ইন্ডিয়ান মার্কেটে ভারতের হাতে টাকার পরিমাণ বাড়বে,
ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান কোম্পানিগুলো বেশি পরিমাণ লোন পাবে কম সুদে, এবং ভারত সরকার যখন বন্ড ইস্যু করবে, অ্যাজ ওয়েল যখন কর্পোরেট বন্ড ইস্যু হবে, তখন সেই বন্ডগুলোর কিন্তু ইন্টারেস্ট রেট কম হবে, কাজেই ইন্ডিয়ান মার্কেটে টাকার পরিমাণ বাড়বে, যেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব বড় একটা আউটলুক। ওকে, লাস্ট যে পয়েন্টটা যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে জিএসটি রিফর্ম। এই বছর স্বাধীনতা দিবস যে 79তম 79th ইন্ডিপেন্ডেন্স ডেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু বেশ কিছু ঘোষণা করেছেন। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জিএসটি কাউন্সিলের রিফর্ম আনা। জিএসটি মানে হচ্ছে এটা ইনডিরেক্ট ট্যাক্স। ইনডিরেক্ট ট্যাক্স মানে একটু ছোট করে বলে দিই, ইনডিরেক্ট ট্যাক্স হচ্ছে এমন একটা ট্যাক্স যেটা তোমার আমার সবার উপর লাগে, মানে সে যত গরিবই হোক যত বড়লোকই হোক সবার উপরে সমান হারে ইনডিরেক্ট ট্যাক্স লাগে। মানে আজকে আমি একটা পেন কিনতে গেলাম বা খাতা বা ট্যাবলেট যাই কিনতে যাই না কেন, তারপরে যে জিএসটিটা সেটা যে লাখ টাকা রোজগার করে তার কাছেও যেমন, যে 10,000 টাকা রোজগার করে তার কাছেও তেমন। কাজেই যদি ইনডিরেক্ট ট্যাক্সটাকে যদি আমরা কমাতে পারি, যদি কোনো দেশে ইনডিরেক্ট ট্যাক্সটা কমানো হয়, তাহলে বেসিক্যালি মানুষের হাতে খরচ করার মতো টাকা, সেই টাকার পরিমাণ বাড়ে। অ্যাকচুয়ালি এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে যে ভারতের উপর যে ট্রেডের উপর যে ট্যারিফ লাগিয়েছে না ইউএসএ, এর ফলে কি হচ্ছে, ভারতের এক্সপোর্ট যথেষ্ট পরিমাণে হ্যাম্পার হচ্ছে। তো এই জায়গা থেকে বেরোনোর জন্য যেটা মেন ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে যে কনজামশনটা বিদেশে হতো সেই কনজামশনটা ইন্ডিয়ায় হবে। মানে মানুষজনের হাতে বেশি করে টাকা দাও, যার ফলে মানুষজনের পারচেসিং পাওয়ার বাড়ে, মানে পারচেস করার ক্ষমতা বাড়ে। তো পারচেস করার ক্ষমতা হলে দুটো দিকে পজিটিভ আউটলুক হবে। কি, এক নাম্বার হচ্ছে যে ভারতে যা মালপত্র প্রডিউস হবে বা যে সমস্ত কোম্পানিগুলো যা মালপত্র প্রডিউস করবে সেটা ভারতের মার্কেটেই কনজিউম হবে, এবং সেটা ডেফিনেটলি হাই এন্ড আমি প্রোডাক্টের কথা বলছি, মানে বাড়ির কথা বলছি, গাড়ির কথা বলছি, লাক্সারি গুডসের কথা বলছি, আমি এই ধরনের জিনিসের কথা বলছি। সেগুলো যদি ভারতের মার্কেটে যদি বেশি কনজাম্পশন হয় তাহলে কি হবে, মানে ইকোনমি রোল করবে বেশি, অর্থাৎ কোম্পানিগুলো প্রফিটেবল হবে, সাথে সাথে ইন্ডিয়ান মার্কেট আরও বেশি ফ্লারিশ করবে। উল্টো দিক থেকে যারা বিদেশি বিনিয়োগ, যারা বিদেশি কোম্পানি, বিশেষ করে ইউএসএ মতো যারা কোম্পানি, লোকে ইউএসএ যায় কেন সবার আগে বুঝতে হবে, কারণ ইউএসএ মানুষের সাথে পার্চেসিং পাওয়ার আছে, ইউএসএ মানুষের হাতে লোক সংখ্যা কম হলেও তারা বড় মানে বেশি টাকা দিয়ে কিনতে পারে। তো সেই সিচুয়েশনটা যদি আমরা ইন্ডিয়াতে ক্রিয়েট করতে পারি, ইন্ডিয়াতে হিউজ বিশাল বড় একটা মার্কেট, তো সেই মার্কেটে যদি আমরা একটা সেগমেন্টকে এরকম রাখতে পারি যে সেগমেন্ট হাই এন্ড প্রোডাক্ট, যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট, দাম বেশি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো আমরা কিনতে পারবো, যদি সেরকম সিচুয়েশন তৈরি করতে পারি, তাহলে ইউএসএর যে কোম্পানিরা আছে তারাও কিন্তু ইন্ডিয়াতে আসার জন্য কিন্তু মরিয়া হয়ে উঠবে, যে ইন্ডিয়ার এত বড় বাজার এবং এত কি বলবো এত রিল্যাক্সড বাজার, যেখানে 10,000 টাকা মালও বিক্রি হয়, 10 টাকা মালও বিক্রি হয়। তো এই দুটো সেগমেন্টকে যদি আমরা স্ট্রং করতে পারি, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ কিন্তু ভারতের বাজারে আসবে, এবং বিদেশি কোম্পানিগুলো ভারতের বাজারে আসার জন্য কিন্তু কি বলবো খুব লালায়িত হয়ে লাগবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে জিএসটি রিফর্ম মানে ইনডিরেক্ট ট্যাক্সের রিফর্ম কিন্তু ভারতের মার্কেটের জন্য বিশাল 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 বড় একটা অপরচুনিটি ক্রিয়েট করতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা বলেছে এমএসএমই সেক্টর এখনো পর্যন্ত দাঁড়িয়ে এমএসএমই মানে মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যেটাকে বলে, মিডিয়াম মাইক্রো স্মল এন্টারপ্রাইজ যেটাকে বলে। তো এমএসএমই সেক্টর যদি ফ্লারিশ করে, এমএসএমই সেক্টর এমন একটা সেক্টর যেটা ভারতের প্রচুর পরিমাণে জিডিপিতে কন্ট্রিবিউট করে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা বিপুল পরিমাণে একটা মানে জব ক্রিয়েশন করে। ক্লিয়ার? তো এমএসএমই সেক্টরকে যদি বুস্ট করা হয়, এমএসএমই সেক্টর আরও পয়সা দেওয়া হয়, আরও ইনোভেশনে জোর দেওয়া হয়, তাদের লাইসেন্সিংটাকে যদি আরও সহজ সরল করা হয়, তাহলে আরও বেশি পরিমাণে মানুষ জবে আসতে পারে, আরও ইনোভেশন হবে, এবং যেটা ভারতে মানে ইনোভেশন বেশি হওয়া মানে কি ব্যবসা বেশি হবে, তার মানে হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিকে স্ট্রং করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিদেশি বিনিয়োগকে কিন্তু অ্যাট্রাক্ট করবে। কাজে এমএসএমই সেক্টরকে উন্নত করা ইন্ডিয়ার জন্য কিন্তু একটা খুব বড় গেম চেঞ্জার হতে পারে। পরে যে ব্যাপারটার দিকে বলছে জেট ডিফেন্সের দিক থেকে আমরা অনেকটা উন্নত হলেও এখনো ফাইটার জেট বা এই সমস্ত ডিফেন্স ইকুইপমেন্টের ক্ষেত্রে অনেক জিনিস আছে, অনেক টেকনোলজি যেটা আমাদের বাইরে থেকে কিনতে হয়। যেমন হচ্ছে ফাইটার জেটের ইঞ্জিন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। যেমন আমি একটা কথা বলতে পারি কাবেরি প্রজেক্ট, ঠিক আছে? কাবেরি বলে একটা জেট ইঞ্জিন তৈরি করার কথা ছিল, যেটা ফান্ডিংয়ের জন্য বন্ধ হয়ে যায়। তো কাবেরি প্রজেক্টের মতো এই ধরনের অনেক প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো কিন্তু আমরা মানে সাকসেসফুলি ডেভেলপ করতে পারছি না ফান্ডিংয়ের জন্য। তো ডিফেন্স সেক্টরে আমরা যে ডিফেন্স প্রকিউরমেন্ট করি, মানে বিদেশ থেকে যে ডিফেন্স মালপত্র কেনা হয়, তো সেখান থেকে আমরা শিফট করার কথা চিন্তা করছি, বিশেষ করে ফাইটার জেটের জন্য, বিশেষ করে সাবমেরিনের জন্য, ঠিক আছে? তো নিউক্লিয়ার বেস সাবমেরিনের জন্য এই সমস্ত ডিফেন্স সেক্টরে আমরা যদি ইন্ডিজেনাস টেকনোলজি ইউজ করতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বিদেশি নির্ভরতা থেকে কিন্তু অনেকটা আমরা বেরিয়ে আসতে পারবো। তো ডিফেন্স সেক্টরেও কিন্তু একটা খুব বড় চেঞ্জ আসতে চলেছে। ওকে, এরপর হচ্ছে যে উৎপাদন বাড়ানো, স্টার্ট আপ বাড়ানো। যেটা আমি অলরেডি বললাম যে স্টার্ট আপ কালচারকে যদি আমরা নার্চার না করি, স্টার্ট আপ কালচারকে যদি আমরা বাহবা না দিই, তাহলে কোনো দেশের ইকোনমি বাড়তে পারে না। আর ইকোনমি বাড়তে গেলে সেখানে জব ক্রিয়েশনটাও জরুরি, কাজে স্টার্ট আপ কালচার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা সেমিকন্ডাক্টর। আজকের দিনে আমরা জানি যে সেমিকন্ডাক্টর কম্পিউটারাইজ সবকিছু কম্পিউটার, এআই। তো এআই বা কম্পিউটারের সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হলো সেমিকন্ডাক্টর। তো সেমিকন্ডাক্টরটা কিন্তু আমরা ইন্ডিয়াতে ব্যবহার করি, মানে ইন্ডিয়াতে ইউজ করি খুব বেশি, কিন্তু প্রোডাকশন খুব কম। তো ইন্ডিয়া গভর্নমেন্ট অলরেডি ঘোষণা করেছে যে 2025-এর এন্ডের মধ্যে কিন্তু ইন্ডিয়া মেড সেমিকন্ডাক্টর কিন্তু আসতে চলেছে। তো ইন্ডিয়ার প্রোডাক্ট মানে একটা জিনিস আমরা ট্যাগ করে লাগাতে পারি, ইন্ডিয়ার প্রোডাক্ট মানে কোয়ালিটি ভালো, চিপ।
তো সেই চিপ মানে সস্তা, এখানে সস্তা এবং কোয়ালিটি ভালো, সস্তা এবং টিকাও মাল যদি আমরা ইন্ডিয়াতে বানাতে পারি, বিশেষ করে সেমিকন্ডাক্টর বা চিপ, তাহলে সেটা কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে কিন্তু একটা রেভলিউশন তৈরি করে দেবে। কারণ ইন্ডিয়া মেড সেমিকন্ডাক্টর যদি ওয়ার্ল্ডে যায়, তাহলে ইন্ডিয়া কিন্তু একটা সফট পাওয়ারের দিক থেকে প্রায় ইউএসএকে বিট করার মতো জায়গায় চলে আসবে। কারণ ইন্ডিয়ার ইকোনমি স্ট্রং এবং ইন্ডিয়ার যদি সেমিকন্ডাক্টর এবং ডিফেন্স এই দুটো সেক্টরে যদি ইন্ডিয়া ইউএসএকে টক্কর দেওয়ার মতো সিচুয়েশন তৈরি হয়, যদিও সেটা অনেক দূর, যদি তৈরি হতে চায় তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু বিশাল বড় জায়গায় চলে যাবে। চায়না এবং ইন্ডিয়া এশিয়ার এই দুটো কান্ট্রি তৈরি হবে যারা কিন্তু ইউএসএকে কিন্তু মানে দুমড়ে মুচড়ে দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারে, ঠিক আছে। কাজেই যে মানে মেজারগুলো নেওয়া হয়েছে এই সময়, এই মানে যে মেজারগুলো নেওয়ার কথা বলা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছে, সেটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিকে শর্ট টার্মে নয় লং টার্মে প্রচণ্ড বুস্ট করবে। কাজেই যাদের ইনভেস্টমেন্ট মেন্টালিটি আছে, যারা ইনভেস্ট করে রাখতে চায়, যারা একটা টাকাকে 10 বছর 15 বছর রাখতে, 10 বছর, আমি 10 বছরই বললাম, মিনিমাম 10 বছর একটা টাকাকে ধরে রাখতে চায়, তাদের জন্য কিন্তু ইন্ডিয়া একটা বিশাল অপরচুনিটি নিয়ে আসছে। ডেফিনেটলি এখন বলবো যে এই সময় ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে রাখার জন্য বেস্ট টাইম। ওকে, তো এরপরে আমি আসি যে কোন কোন স্টক, আমি থাম্বনেলে তোমরা দেখেছো যে আমি স্টকের ব্যাপারে বলেছিলাম যে কোন কোন স্টক আছে যে স্টকগুলো এই সমস্ত অপরচুনিটি থেকে লাভবান হতে পারে। যেমন আমি যদি ইনফ্রাস্ট্রাকচার দিক থেকে দেখি, তো ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে এলএনটি আছে, ইরকন আছে, আরভিএনএল আছে, আইআরবি ইনফ্রা আছে। এই স্টকগুলো কিন্তু খুব ভালো রিটার্ন জেনারেট করতে পারে একটু লং টার্মের জন্য। যদি আমরা সেমিকন্ডাক্টর সেকশনে দেখি, তাহলে ডিক্সন টেকনোলজি, টাটা এলেক্সি, বেদান্ত, এরা কিন্তু একটা ভালো রিটার্ন জেনারেট করার পসিবিলিটি থাকলেও থাকতে পারে। ডেফিনেটলি একটা কথা বলে রাখি, আমি এনআইএসএম থেকে সার্টিফাইড রিসার্চ অ্যানালিস্ট, আমি কখনোই কিন্তু সেবি সার্টিফাইড নয়, সেবি সার্টিফিকেশন আমার কাছে নেই। কাজে এই যে স্টকের নামগুলো বলছি, এগুলো কমপ্লিটলি কিন্তু এডুকেশন পারপাস। এই স্টকগুলো তোমরা দেখতে পারো, এগুলো কেনা না কেনা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, বা তুমি যদি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সাথে কথা বলে কিনতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি কিন্তু কোনো কেনার কথা কিন্তু আমি বলিনি। আমার মনে হয়েছে এই সমস্ত স্টকগুলো এই সমস্ত সেক্টরে লিডিং স্টক, কাজে এর উপর একটা ভালো প্রভাব পড়তে পারে। ওকে, এছাড়া ডিফেন্স সেক্টরের উপর এইচএএল আছে, ভারত ডায়নামিক আছে, মাঝগাঁও ডক আছে, কোচিন শিপইয়ার্ড আছে, পারাস ডিফেন্স আছে, এরা তো রয়েছে। এছাড়াও কনজিউমার সেক্টর যদি বলি, তাহলে আইটিসি আছে, তারপরে গোদরেজ কনজিউমার আছে, ভিমার্ট আছে, এরা আছে কনজিউমার এবং এফএমসিজি সেক্টরে। আর একটা ফুড প্রসেসিং সেক্টর আছে, ফুড প্রসেসিং এর কথা বলা হয়নি, ফুড প্রসেসিং এর দিকেও কিন্তু প্রধানমন্ত্রী জোর দেওয়ার কথা বলেছে। তো ফুড প্রসেসিং এর দিক থেকে আমরা যদি দেখি, তাহলে নেসলে আছে, গোদরেজ অ্যাগ্রোভাট আছে, ব্রিটানিয়া আছে, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু যথেষ্ট ভালো একটা পারফর্ম করার পসিবিলিটি রয়েছে। তো আমি এই যে পুরো ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখেছো, প্রত্যেককে আমি একটা কথা বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার একটা ফেসবুক পেজ আছে এই সেম নামে, স্টক 24 নামে। তো সেই ফেসবুক পেজের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে ওখানে যোগ হতে পারো। কারণ ওখানে আমি কিছু ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল টার্ম নিয়ে আলোচনা করি, এবং সেখানে কিছু মানে শিক্ষামূলক ফান্ডামেন্টাল টেকনিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু সেখানে আলোচনা করি, এবং আপডেটেড ভিডিও কিন্তু সেখানে দেওয়া হয়। ওকে, এছাড়া একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা চাইলে যোগ করতে পারো। এবং তোমার যদি মনে হয় যে তোমার ব্যক্তিগত কোনো কিছু প্রয়োজন, বা তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, দেখো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার তোমরা কল করে নিতে পারো, বা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ প্রেফারেবল, হোয়াটসঅ্যাপ বেশি ভালো হবে হোয়াটসঅ্যাপ করলে। তো করে নিতে পারো। তো তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে। চলো আজকের মতো এটুকুই।